নমস্কার, আমি ভাস্বতী। আপনি দেখছেন আপডেট বাংলা ইউটিউব চ্যানেল। রইল আজকের সবচেয়ে বড় 11টি প্রধান খবর। দেখে নিন এক নজরে আজকের হেডলাইন্সগুলি। এই ভোটার বাতিল হলে প্রধানমন্ত্রীও অবৈধ, একটা বাদ পড়লে 1 লক্ষ বাঙালিকে নিয়ে ঘেরাও হুঁশিয়ারি অভিষেকের। সাঁতরাগাছিতে নবান্ন অভিযানের অস্থায়ী ক্যাম্প তৈরি বাধা, পুলিশের সঙ্গে বচসায় শুভেন্দু। ঘাটালে বন্যার জল থেকে উদ্ধার নিখোঁজ পরিবহন কর্মীর দেহ। দলীয় হুইপ মেনে হয়নি বোর্ড গঠন, চেয়ারম্যানের পর একে একে সদস্যদের পদত্যাগের পালা। পুরনো বোতলে নতুন মদের মতো, রাহুল গান্ধীর অভিযোগ পাল্টা জবাব দিল নির্বাচন কমিশন। শুভেন্দুর পর এবার কোচবিহারে আক্রান্ত বিজেপি বিধায়করা, কাঠগড়ায় তৃণমূল, চরম উত্তেজনা। নবান্ন অভিযানে একজনও আক্রান্ত হলে 72 ঘন্টায় বাংলাকে স্তব্ধ করে দেব, হুঁশিয়ারি শুভেন্দুর। সোশ্যাল মিডিয়ায় র্যাগিং এর অভিযোগ তুলে আত্মঘাতী আইআইএসইআর এর ছাত্র। খতম করে দেব, ফিরাদ ঘনিষ্ঠের হিন্দিতে হুঁশিয়ারি, সজল মনে করালেন বাঙালি অস্মিতা। চাষের জমি না রাস্তা ধরতে পারবেন না, বিরক্ত হয়ে পথেই ধানের চারা পুঁতে বিক্ষোভ মহিলাদের। আমেরিকার শুল্কাঘাতের জবাব ভারত দেবে বন্দুক দিয়ে, নয়াদিল্লিতে চলছে ভাবনা চিন্তা। প্রিয় দর্শক, আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক এবং নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনাদের ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক দিয়ে পাশে থাকার বার্তা দিন। আপনার একটা লাইকই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা। এবার আসছি বিস্তারিত খবরে। বিহারের পর বাংলায় স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন শুরু করতে পারে জাতীয় নির্বাচন কমিশন। নবান্নের তরফে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়ে জানানো হয়েছে, রাজ্য এখন এসআইআর-এর জন্য প্রস্তুত নয়। এবার বাংলায় ভোটার তালিকা সংশোধন নিয়ে বিজেপি এবং নির্বাচন কমিশনকে নিশানা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দিল্লি থেকে কলকাতা বিমানবন্দরে নেমে সাংবাদিকদের মুখোমুখি হন অভিষেক। সেখানে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া নিয়ে কমিশন এবং বিজেপির বিরুদ্ধে সরব হন তিনি। বিজেপিকে তোপ দেখে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, 2014 সালে কেন্দ্র ক্ষমতায় আসার পর থেকে প্রত্যেক নির্বাচনে বিজেপি বাংলায় হেরেছে। এখন এত শ্রম দিয়ে এত নিত্য যাতায়াত করে তো লাভ নেই, মানুষ ভোট দিলে তো বিজেপির বিপক্ষে দেবে, এটাই বিজেপি দেখছে। এই ভোটাধিকার কেড়ে নেওয়ার একটা কৌশল হচ্ছে এসআইআর। ইয়েস স্যার বলে নির্বাচন কমিশনের মতো একটা প্রতিষ্ঠানকে যারা বিক্রি করে দিয়েছে, আমরা তাদেরকে বলছি নো স্যার, এসআইআর বাংলায় হবে না। তবে এসআইআর নিয়ে আলোচনার জন্য তিনি লোকসভায় অধ্যক্ষ ওম বিড়লাকে আবেদন জানিয়েছেন। অভিষেক বলেন, আমরা চাই সংসদ চলুক, কিন্তু কেন্দ্রের নিশ্চয়ই কোনো লুকোনোর কিছু আছে, তাই তারা আলোচনা চাইছে না। এরপর তিনি বলেন, এসআইআর প্রক্রিয়া করতে 2 বছর লাগে, সেটা 1 মাসে কিভাবে করবেন? আর আপনি যদি বলেন ভোটার তালিকা তো 2024 সালে কেন্দ্র সরকার নির্বাচিত হয়েছে, তাহলে তো সেই সরকারও অবৈধ, স্বরাষ্ট্রমন্ত্রীও অবৈধ। কিন্তু আমাদের গুরুত্ব হচ্ছে বাংলা ভাষাকে যেভাবে বাংলাদেশি বলা হচ্ছে, আমাদের সমর্থনে যারা 1 পা হেঁটেছে, আমরা তাদের জন্য হাঁটবো। আমাদের কোনো ইগো নেই, আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে বিজেপির বিরুদ্ধে লড়ছি, এই স্বৈরাচারী বিজেপির বিরুদ্ধে লড়ছি। নবান্ন অভিযানে সাঁতরাগাছিতে স্বেচ্ছাসেবকদের অস্থায়ী ক্যাম্প তৈরিতে বাধা দিচ্ছে পুলিশ। অভিযোগ উঠলে এমনটাই। পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পুলিশি বাধা দেওয়ার খবর পেয়ে পৌঁছে যান শুভেন্দু। সেখানে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি। নবান্ন অভিযানে যারা আসবেন তাদের জন্য জল ও চিকিৎসার ব্যবস্থার জন্য অস্থায়ী ক্যাম্প তৈরি করা হচ্ছিল। সেই সময়ই হাওড়া সিটি পুলিশের আধিকারিকরা বাধা দেন বলেই অভিযোগ। শুভেন্দু বলেন, গাড়ি থেকে মাল নামাতে দেয়নি, আর কাকতালীয়ভাবে আমি তখনই সেখান থেকে আসছিলাম। আমি যদি তখন না আসতাম তাহলে তো ওদের তাড়িয়েই দিত। পুলিশ তো রেলের জায়গায় ঢুকেছে, আমি রেলকে জানিয়েছি। এটা তো সরকার বিরোধী আন্দোলন, এটা তো রাজনৈতিক আন্দোলন নয়। ছাত্র সমাজের ছেলেরাই এবার স্বেচ্ছাসেবকের কাজ করছেন। ধর্ষণ খুনের প্রতিবাদে 9ই আগস্ট নবান্ন অভিযানে ডাক দিয়েছেন নিহত চিকিৎসকের মা বাবা। দলীয় পতাকা ছেড়ে বিজেপি নেতা কর্মীদের সেই অভিযানে সামিল হওয়ার ডাক দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে যেহেতু রাজনৈতিক নেতারা থাকবেন, তাই সেই মিছিলে না হাঁটার কথা আগেই জানিয়ে দিয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। শুভেন্দু অধিকারী বলেন, ওনার বাবা মা হাঁটবেন, আমরা পিছনে থাকবো। ওনার বাবা মা যদি বলেন বসবেন, আমরাও বসবো। ওনার বাবা নেতৃত্ব দেবেন, যিনি যেমন তেমন চাইবেন তেমনটাই করা হবে। ঘাটালে বন্যার জল থেকে উদ্ধার দেহ। শুক্রবার সকালে ঘাটালের শ্যামপুর এলাকায় বন্যার জল থেকে মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতের নাম রাজীব সিংহ রায়, বয়স 43, বাড়ি আজবনগর গ্রামে।
ঘাটাল থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ঘাটাল মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। তদন্তে পুলিশ জানতে পেরেছে রাজীব পেশায় পরিবহন কর্মী ছিলেন। পরিবার সূত্রে জানা গিয়েছে কাজ সেরে বাড়ি ফিরছিলেন রাজীব, পরে বন্যার জলে তলিয়ে যান তিনি। তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এনডিআরএফ এর সদস্যরা খোঁজ শুরু করেন। শুক্রবার সকালে দেহ উদ্ধার হয়। পরিবারের সদস্যরা দেহ শনাক্ত করতে 2 মাস ধরে প্লাবিত ঘাটাল। এক নাগারে বৃষ্টিতে বাড়ছে জল, ইতিমধ্যেই দেখা দিয়েছে পানীয় জলের সমস্যা। দূর থেকে ডিঙি চড়ে জল এনে ব্যবহার করতে হচ্ছে বানভাসীদের। প্লাবিত ঘাটালের মধ্যেই হালকা ভারী বৃষ্টির কারণে প্লাবিত ঘাটালে বন্যা বাড়ছে। তবে ডুবে রয়েছে ঘাটাল পৌরসভার 12টি ওয়ার্ড সহ একাধিক গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা। নৌকা এবং ডিঙি করে চলছে যাতায়াত সমস্যা ঘাটালের বানভাসী এলাকার লক্ষাধিক মানুষের। ইতিমধ্যে ঘাটালের প্লাবিত এলাকা পরিদর্শন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের দলীয় অনুশাসন মেনে হয়নি বোর্ড গঠন, এবার একে একে পদত্যাগ করা শুরু হয় সদস্যরা। গত মে মাসের 18 তারিখ সবুজ আবির উড়েছিল তমলুক টাউন ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটির নির্বাচনে। যদিও সেই নির্বাচনে শাসকের মধ্যে ছিল লড়াই, এক গোষ্ঠীর জোরপূর্বক নির্দল তকমা দিয়েছিল অপর গোষ্ঠীকে। প্রসঙ্গত গত 18 মে তমলুক টাউন ক্রেডিট কোঅপারেটিভ ব্যাংক নির্বাচন হয়। মোট আসন 58টি আসনে লড়াই হয়। সেই আসনের মধ্যে বিজেপি 2টি নির্দল, একটি তৃণমূল কংগ্রেস এবং 55টি আসন পায়। জুন মাসের বোর্ড ডিরেক্টরদের নিয়ে কমিটি গঠন করা হয়। অপরদিকে বোর্ড মেম্বারসদের মধ্যে 3 জন পদত্যাগ করেন শুক্রবার। ভোটের দিন বিজেপি প্রার্থীর মধ্যে ধস্তাধস্তি মারপিটের ঘটনা সামনে আসে। তার আগে অবশ্য তৃণমূলের 2 ওয়ার্ড কাউন্সিলরের দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছিল। তৃণমূলের 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনোনীত প্রার্থী চন্দন গড়ইকে তৃণমূলের প্যানেল থেকে বাদ দেন 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চঞ্চল খাড়া। পুরো ঘটনায় শাসক দলকে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী দল বিজেপি। তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলা সভাপতি সুজিত রায় বলেন, বোর্ড গঠনে দলীয় হুইপ অমান্য করে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সেক্রেটারি নির্বাচিত হয়েছিলেন। আবার বোর্ড মিটিং ডেকে সমবায় আইন অনুযায়ী পদত্যাগ করবে দল, যা নির্দেশ দেবে সেই অনুযায়ী বোর্ড গঠন হবে। বিজেপি তমলুক সাংগঠনিক মলয় সিনহা বলেন, ভোটের পর থেকে এই তরজাতল চলছে। কে কোন চেয়ার দখল করবে তা নিয়ে এই লড়াই, এটাই তৃণমূলের স্বাভাবিক কালচার। রাহুল গান্ধীর ভোটার তালিকায় অনিয়ম সংক্রান্ত অভিযোগের কড়া জবাব দিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের তরফে বলা হয়েছে, কংগ্রেস নেতা পুরনো বোতলে নতুন মদ পরিবেশন করছেন। তা 2018 সালে মধ্যপ্রদেশের তৎকালীন কংগ্রেস সভাপতি কমলানাথের তোলা অভিযোগের পুনরাবৃত্তি মাত্র। কমিশনের পক্ষ থেকে জানানো হচ্ছে, 2018 সালে কমলনাথ একটি বেসরকারি ওয়েবসাইটে নথি ব্যবহার করে সুপ্রিম কোর্টকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিলেন। তিনি দাবি করেছিলেন ভোটার তালিকায় ভুল রয়েছে, কারণ 36 জন ভোটারের মুখ একাধিকবার দেখানো হয়েছে, যদিও এই ভুলগুলি 4 মাস আগেই হয়েছে। কমিশনের বক্তব্য, বারবার একই ধরনের অবাস্তব অভিযোগ তোলা সুপ্রিম কোর্টের রায়ের প্রতি রাহুল গান্ধীর অসম্মান প্রদর্শন করে। কমিশনের মতে, যদি রাহুল গান্ধী তার অভিযোগের বিষয়ে আত্মবিশ্বাসী হন, তবেই তার উচিত আইন মেনে চলা অথবা দেশের মানুষের কাছে মিথ্যা অভিযোগের জন্য ক্ষমা চাওয়া। সম্প্রতি আদালতের অনুমতি নিয়ে কোচবিহার গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কিন্তু সেখানেও যেভাবে তার কনভয়ে হামলা করা হয়েছে তাতে উত্তাল পরিস্থিতি সৃষ্টি হয়েছিল গোটা রাজ্য জুড়ে। রাজ্যের বিরোধী দলনেতা সরাসরি মন্ত্রী উদয়ন গুহর বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছিলেন। সম্প্রতি কোচবিহারের দিনহাটায় উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। সেখানে বিজেপির এক মহিলা কর্মী, যিনি অন্তঃসত্ত্বা ছিলেন, তার বাড়ির হামলা চালানো হয় বলে অভিযোগ। এছাড়াও আরও বেশ কিছু বিজেপি কর্মীর বাড়িতে হামলা করা হয় বলেই তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। এদিন সেই সমস্ত আক্রান্তদের বাড়িতে যাওয়ার উদ্যোগ নিয়েছিল বিজেপি বিধায়করা, যেখানে ছিলেন সুশীল বর্মন, মালতী রাভা রায় সহ অন্যান্যরা। কিন্তু আশ্চর্যজনক, এদিন বিজেপির বিধায়করা সেই আক্রান্তদের বাড়ি যাওয়ার আগেই তৃণমূলের পক্ষ থেকে চূড়ান্ত অসভ্যতা শুরু করা হয় বলেই অভিযোগ। আগামী দিনে এই পরিবেশ থাকলে কোনো মতেই শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব নয়, তাই মানুষকে সবকিছুর বিরুদ্ধেই প্রত্যক্ষ করছে। তৃণমূলের এই হিংসার বিরুদ্ধে সাধারণ মানুষ আগামী বিধানসভা নির্বাচনে শাসক দলকে ছুড়ে ফেলে দেবে, এটাই দাবি গেরুয়া শিবিরের। দেখতে দেখতে বছর পার। 9 আগস্ট 2024 কলকাতার অন্যতম সরকারি মেডিকেল কলেজ আরজিকরে 4র্থ তলায় সেমিনার হলে মিলেছিল এক তরুণী চিকিৎসক পড়ুয়ার রক্তাক্ত দেহ। ময়না তদন্তে স্পষ্ট, ধর্ষণের পর খুন। ওই ঘটনায় বিচারহীনতার অভিযোগে আজ থেকে 9 আগস্ট নাগরিক সমাজের পক্ষ থেকে নবান্ন অভিযানে ডাক দেওয়া হয়েছে। বিরোধী দলনেতা বলেন, আমি ওই পথ দিয়ে যাচ্ছিলাম, কিছু একটা গোলমাল হয়েছে বুঝতে পেরে গাড়ি ঘোড়াতেই পুলিশ পালিয়ে যায়, তাই পুলিশকে হুঁশিয়ারি দিয়ে কথা জানিয়ে রাখলাম। শুভেন্দু অধিকারীর অভিযোগ, মানুষ যাতে নবান্ন অভিযানে সামিল না হন, তাই একটা ভয়ের বাতাবরণের পরিবেশ তৈরির চেষ্টা হচ্ছে। শুভেন্দুর অভিযোগ প্রসঙ্গে প্রশাসনের কোনো প্রতিক্রিয়া না জানা গেলেও এদিন বিকেলে রাজ্য পুলিশের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, নবান্ন অভিযানের কোনো অনুমতি দেওয়া হয়নি। তারপরেও অভিযানে এলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। সোশ্যাল মিডিয়ায় সিনিয়রের বিরুদ্ধে র্যাগিংয়ের অভিযোগ তুলে আত্মহত্যা আইজারের গবেষক ছাত্রের। সোশ্যাল মিডিয়ায় কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন ছাত্র। নদিয়ার হরিণঘাটা ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্সের এডুকেশন অ্যান্ড রিসার্চের ঘটনা। পুলিশ সূত্রে খবর, মৃত ছাত্রের নাম অনমিত্র রায়, বয়স 25। অভিযোগ, অনমিত্র দীর্ঘদিন ধরেই র্যাগিংয়ের শিকার হচ্ছিলেন। ল্যাবের এক সিনিয়র পিএইচডি ছাত্র তাকে হেনস্থা করতেন বলে অভিযোগ।
বিষয়টি ল্যাবের সুপারভাইজারকে জানিয়েও মেলেনি সুরাহা। এমনকি ওই সিনিয়র গবেষক ছাত্রের বিরুদ্ধে আইজার কলকাতা অ্যান্টি র্যাগিং সেলের কাছে অভিযোগ জানিয়েছিলেন অনুমিত্র। কলেজ সূত্রে জানা গিয়েছে, কোনো সমাধান না হওয়ায় হতাশ হয়ে পড়েন অনুমিত্র। এরপরেই আত্মহত্যার পথ বেছে নেন তিনি। আত্মহত্যার আগে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন অনুমিত্র। বৃহস্পতিবার হোস্টেলে ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন অনুমিত্র। এরপর তাকে কল্যাণী এইমসে ভর্তি করা হয়। শুক্রবার সকালে মৃত্যু হয় তার। পরিবার সূত্রে খবর, র্যাগিংয়ের ফলেই মৃত্যু হয়েছে অনুমিত্রের, এমনটাই দাবি মৃতার দিদির। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে, যদিও আইজার কর্তৃপক্ষের দাবি যার বিরুদ্ধে অভিযোগ করছে কমিটি গঠন করছে সেই বিষয়টি খতিয়ে দেখা হবে। ভাটপাড়া 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুকেশ বিশ্বাস বলেন, মেধাবী ছাত্র ছিল, হঠাৎ করে কেন এই সিদ্ধান্ত নিল বোঝা যাচ্ছে না। ছেলেটা তো সবার সঙ্গেই এখানে কথাবার্তা বলতো হেসে। তিনি তৃণমূল নেতা, কাউন্সিলর, সর্বোপরি ফিরাদ ঘনিষ্ঠ, আর তার মুখেই কিনা হিন্দিতে হুঁশিয়ারি, তাও আবার কখন? যখন দল শান দিচ্ছে বাঙালি অস্মিতায়। তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে ঠিক এমনই অভিযোগ বিজেপি নেতা সজল ঘোষের। বৃহস্পতিবার নিজের সমাজ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন তিনি। সজলের পোস্ট করা ভিডিও অনুযায়ী কাউন্সিলর আনোয়ার খান বিজেপি নেতাকর্মীদের হুঁশিয়ারি দিয়ে বলছেন, আপনাদের মধ্যে যারা এখানে বিজেপি করেন তারা মন দিয়ে শুনে নিন, এখনই নিজেদের আচরণ বদলে ফেলুন, না হলে কাউকে ছেড়ে কথা বলা হবে না, সবাইকে শেষ করে দেওয়া হবে। এটা বাংলা ভাবানুবাদ। কাউন্সিলরের মুখ থেকে বেরোনোর পর প্রতিটি হিন্দি শব্দ জানিয়ে আপত্তি সজলের। এই প্রসঙ্গে শুক্রবার বিজেপি নেতাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ওর রাজনৈতিক বাবা ফিরাদ হাকিম বলে উর্দুতে সবাই ভাষণ দেবে। রাজনৈতিক পুত্র আনোয়ার খান বলছেন, তুম লোগো কো সাফ কর দেঙ্গা, বাঙালিকে খতম করে দেবে বলছে আনোয়ার খানেরা। জো কুত্তা জো কুতিয়া, এটাই হচ্ছে মহিলাদের প্রতি তৃণমূলের ভাষা। পাল্টা তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন, বাংলাকে হুমকি দিলে গণতান্ত্রিক মতে বিশুদ্ধ হয়ে যেত। আসলে হিন্দিতে আনোয়ার বলেছে, সজল বুঝতে অসুবিধা হয়েছে, আর আনোয়ার যেটা বলেছে ওটা হুমকি নয়, রাজনৈতিকভাবে বদলা নেওয়ার কথা। আনোয়ার যে শব্দটা ব্যবহার করেছে সেটা না করলে হয়তো রাজনৈতিকভাবে কারেক্ট থাকা যেত। 7 থেকে 8টা গ্রামের ভরসা ওই একটাই কাঁচা রাস্তা। স্কুল কলেজ থেকে শুরু করে বাজার সবকিছুতেই নির্ভর করে এই রাস্তার উপরেই। প্রবল বর্ষা সেই রাস্তা দিয়ে এখন হাঁটা চলাই কার্যত অসম্ভব হয়ে উঠেছে। এক হাঁটু কাদায় কার্যত বন্দি ওই 7-8টি গ্রামের মানুষ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বারবার স্থানীয় গ্রাম পঞ্চায়েতকে জানিয়েও কোনো লাভ হয়নি। বাঁকুড়ার ছাতনা ব্লকের আরোরা গ্রাম পঞ্চায়েতের পরাশিবনা, বৃন্দাবনপুর, কেলাই, তালরাডাঙ্গা, জিয়ারা, এই 7টি গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম পড়শিবনা থেকে কেলাই পর্যন্ত এই রাস্তা। পড়শিবনা থেকে বৃন্দাবনপুর পর্যন্ত 2 কিলোমিটার অংশ রীতিমতো বেহাল। সম্প্রতি ওই অংশের মাটি দিয়ে মেরামত করে স্থানীয় আরোরা গ্রাম পঞ্চায়েত, আর তাতেই যেন জীবন আরও দুর্বিষহ হয়ে ওঠে। বর্ষার জলে মাটি মিশে যাতায়াত যেন একেবারে নরক যন্ত্রণার সামিল। অগত্যা আজ বৃন্দাবনপুর গ্রামের মহিলারা রাস্তায় নেমে রাস্তার উপরে ধান চাষের চারা পুঁতে প্রতিবাদে সামিল হন। রাস্তায় নেমে দেখান বিক্ষোভ। স্থানীয়দের দাবি, ভোটের সময় নেতারা ভোট চাইতে গ্রামে এলেও রাস্তার হাল ফেরাতে কোনো নেতা বা জনপ্রতিনিধিকে উদ্যোগী হতে দেখা যায়নি। অবিলম্বে রাস্তার হাল না ফিরলে বিডিও অফিস ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছেন গ্রামবাসীরা। মৌখিক প্রতিক্রিয়া ভারত দিচ্ছে, কিন্তু আমেরিকার দেওয়া শুল্ক জ্বালা কি শুধু একটা মৌখিক প্রতিক্রিয়া দিয়ে মেটানো যায়? সেখানে ডোনাল্ড ট্রাম্প লাগাতার ভারতীয় পণ্যের উপর শুল্কের বোঝা চাপিয়ে যাচ্ছেন। ওয়াকিবহাল মহল মনে করছে একেবারেই মেটানো যায় না, তা তো প্রয়োজনের উচিত পদক্ষেপ। রয়টার্স সূত্রে খবর, সেই উচিত পদক্ষেপ নিয়ে এবার ভাবনা চিন্তা করছে দেশের প্রতিরক্ষা মন্ত্রক। সম্ভবত খুব শীঘ্রই আমেরিকা থেকে বন্দুক এবং যুদ্ধবিমান নেওয়া বন্ধের কথা ঘোষণা করবে নয়াদিল্লি। আর এই সিদ্ধান্তে নয়াদিল্লিতে উপনীত হবেন, এটাই হবে ট্রাম্পের শুল্কাঘাতের বিরুদ্ধে ভারতের নেওয়া প্রথম পদক্ষেপ এবং কূটনৈতিক সংঘাতের প্রথম অধ্যায়। এমনকি আগামী কয়েক সপ্তাহের মধ্যে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর মার্কিন যুক্তরাষ্ট্রের সফরে যাওয়ার কথা ছিল, তাও নয়াদিল্লি বাতিল করে দিয়েছে বলে খবর। পাশাপাশি বাতিল হয়েছে একেবারে চূড়ান্ত ধাপে থাকা কতগুলি অস্ত্র চুক্তি। অর্থাৎ ইঙ্গিত একটা রয়েছে, কিন্তু তা কতটা জোরালো হতে পারে সেটাই এখন দেখার বিষয়। উল্লেখ্য, ট্রাম্পের শুল্ক ইস্যুতে বৃহস্পতিবার প্রথম প্রতিক্রিয়া দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লির স্বামীনাথন সেন্টেনারি ইন্টারন্যাশনাল কনফারেন্সে বক্তব্য রাখতে গিয়ে মোদী বলেন, কৃষকদের স্বার্থই সর্বোপরি, আর সেই স্বার্থ নিয়ে কোনো রকম সমঝোতা নয়। বিশেষজ্ঞদের দাবি, ভারত আমেরিকা শুল্কের সমঝোতা বারংবারই হোঁচট খাওয়ার কারণে এটাই ইস্যু। কোনভাবে মার্কিন পণ্য, বিশেষ করে ইথানলকে জ্বালানি রূপে এন্ট্রি দিতে নারাজ নয়াদিল্লি, তাতেই চড়ছেন ট্রাম্প। রুশ তেলকে হাতিয়ার করে নেমে পড়ছেন এককালের বন্ধু ভারতের বিরুদ্ধে। প্রিয় দর্শক, নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন আপডেট বাংলা চ্যানেলটিকে। ধন্যবাদ।